নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার সংবাদ শিরোনাম: রাজকীয় সংবর্ধনা, রাজ্যসভা সাংসদ কর্মজয় মিশনরঞ্জন দাস। এখন বিস্তারিত। রাজকীয় সংবর্ধনা এ যেন দলের কর্মীরা অত্যধিক উচ্ছ্বসিত, তাই দলের পক্ষে রাজকীয় সংবর্ধনা। কাকে কোন দলের পক্ষে রাজকীয় সংবর্ধনা? যেহেতু বহু বছর পর করিমগঞ্জ থেকে রাজ্যসভা সাংসদ হন বিজেপির একনিষ্ঠ কর্মী তথা অতি যোগ্য ব্যক্তি মিশনরঞ্জন দাস, তাই দলের প্রত্যেক কর্মী অত্যধিক আনন্দিত। রাজ্যসভা সাংসদ হওয়ার পর আজ মিশনরঞ্জন দাস সব গিয়ে ফিরলে দলের কর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান। বহু সংখ্যক কর্মীরা বাইক, হাতি, মণিপুরি বায়ন ব্র্যান্ড নিয়ে বর্ণিল শোভাযাত্রা বের করা হয় দলের পক্ষ থেকে। হুটকোলা গাড়ি নিয়ে আনা হয় রাজ্যসভার সাংসদ মিশনরঞ্জন দাসকে। সড়কের দুধারে সবাই সামিল হয়ে এমনভাবে হাত নাড়ান, তাতে একতা প্রমাণ হয় মিশনরঞ্জন দাসের প্রতি কতটা শ্রদ্ধা ভালোবাসা রয়েছে তাদের। শোভাযাত্রার পর করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে বর্ণজল কার্যক্রম আয়োজন হয়। উষ্ণ সংবর্ধিত দলের পক্ষ থেকে একজন নিষ্ঠাবান তথা দক্ষ কর্মী হিসাবে সবার কাছে পরিচিত মিশনরঞ্জন দাস বেশিরভাগ কর্মীরা এভাবে ব্যক্ত করেন। দলের অনুপ্রেরণা মিশন বাবু তা অনেকেও উল্লেখ করেন। মিশনরঞ্জন দাস রাজ্যসভার সাংসদ হওয়ায় করিমগঞ্জের উন্নয়ন আরো প্রসারিত হবে তা একেবারে উল্লেখ করেন দলের বেশিরভাগ কর্মীরা। অনেকে সাংসদ জনের দীর্ঘায়ু কামনা করেন। নিজের অভিমত প্রকাশ করতে মিশন বাবু এভাবে বলেন: সাংবাদিক বন্ধুগণকে যারা আজকে অনেক সময়
র্যালি এবং আমাদের আজকের এই সভাকে যারা সরাসরি সম্প্রচার করেছেন, অনেকে মিডিয়াতে যারা যারা সাহায্য করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের সভা শুভ্রাংশু ভট্টাচার্য, পিনাক দাস, ওনাদেরকে অনুরোধ করছি যুব মোর্চার যে সংবর্ধনা দিচ্ছেন আমাদের মাননীয় সাংসদ মহোদয়কে, ওনাদের সাথে অংশগ্রহণ করার জন্য। মহিলা মোর্চার প্রভারী সীতা চক্রবর্তী মহোদয়। সম্পর্ক আপনাদের কার্যকর্তার সাথে তার সম্পর্ক কি? আমি আজকে শুধু তিনজন মানুষকে বা যারা এই ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত তাদেরকে কৃতজ্ঞতা জানাবো। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয়, আর নব নিযুক্তি নিয়ে যিনি রাজ্যপাল হয়েছেন আমাদের আসামের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী শ্রী রমেন ডেকা মহোদয় সহ যারা প্রথমবারের মতো বরাক উপত্যকায় ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর একজন বাঙালি যুবক যাকে এই রাজ্যসভার সাংসদে মনোনীত করেছেন, করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বন্ধুরা, অনেক কিছু বলার আগামী দিনে আপনাদের কাছে বলবো। এখানে অনেক লোক আছেন, আপনাদের খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। আমিও আজকে এখানে আমার বক্তব্যকে বিরাম দেব। খুব আনন্দ লাগছে, আপনাদেরও মনে আনন্দ অনুভব হচ্ছে, সেই জন্য বসে আছেন দীর্ঘ সময়। বেলা 11টা থেকে এখানে মিশনদা কখন আসবেন, তার সঙ্গে কখন সাক্ষাৎ হবে, এর জন্য মুখিয়েছিলেন। আমরা সবাই আশাবাদী, খুশি মিশনদার আগামী দিনের যাত্রা এবং মিশনদার হাত ধরে করিমগঞ্জের উন্নয়নে আরও ত্বরান্বিত হবে ভারতীয় জনতা পার্টির যশস্বী প্রধানমন্ত্রী এবং যশস্বী মুখ্যমন্ত্রীদের সহযোগিতায়। এটা আমরা সকল কার্যকর্তা কামনা করি। ধন্যবাদ। ভারত আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজ্যের নেতৃবৃন্দ, আমার করিমগঞ্জ জেলার নেতৃবৃন্দ যারা আছেন, যে তাদের সকলের এই কৃপায় রাজ্যসভার মনোনয়ন আমাকে দিয়েছেন এবং এই দেওয়ার জন্যই গত 21 তারিখ মনোনয়নপত্র জমা দিই এবং গত 26 তারিখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি এবং আমাদের অন্য প্রার্থী প্রাক্তন মন্ত্রী রামেশ্বর তেরি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি সাংসদ হিসাবে রাজ্যসভা। ওইটাকে সংক্ষেপে বলতে গেলে বলতে হবে, আমার যেটা বিশ্বাস, দলের নিষ্ঠার সঙ্গে কাজ করলে পুরস্কার পেতে পারেন, যে কেউ পেতে পারে। এটার জন্য তপস্যা দরকার, সকলকে তপস্যা করে যেতে হবে। আপনার উপহার আপনার কাছে আসবেই। আমার অনেক দিন আগে তোরা মনে করে, আমার ছেলে যখন ফুল পাইছি, আমি এটা 2010 হবে, 2010 হতে পারে। আমার ছেলেটা এইরকম হঠাৎ করে সে প্রশ্ন করে আমাকে, বাবা এটা বুঝলো এমএলএ কীরকম হয়, তারপরে এমপি কী করে হয়। তো আমি তাকে বললাম যে এইভাবে তো এমপি হওয়া যায়। তো তুমি চিন্তা করো না, আমিও একদিন সাংসদ হব। তাকে আমি বলছিলাম, আমার ছেলেকে বললাম আমি একদিন সাংসদ হব। এটা এই জন্য বলছিলাম যে 2011 নির্বাচনে জয়ী হব আর বিধানসভা নির্বাচনে লড়ব না, এটা মনে মনে বাস। কিন্তু মনও চঞ্চল, কিন্তু মনের একটা লোভ আছে, মনে কিন্তু চাচ্ছে চায় না। তো মনে এটা ছিল যে এমএলএ তো হলাম,
আর আসাম রাজ্যে আমাদের প্রসপেক্ট বা কতটুকু আছে, তো বিধায়ক বারবার কী দরকার আছে, পারলে একবার রাজ্যসভায় যাব, যদি দল ক্ষমতায় আসে, দলের সেই শক্তি আসে। এটা থেকে বললাম, কারণ এটা লোকসভা তো আমাদের সংরক্ষিত আসন ছিল। তো দেখেন, এমনি মন থেকে বলছিলাম এটা হয়ে গেছে, এটার জন্য তো কাজ করতে হয়। আপনারা 2011 ইলেকশনের পরে ভারতীয় জনতা পার্টির যে দুর্দশা, করিমগঞ্জে যারা কাজ করেছেন আপনারা জানেন, আমাদের অফিসে কার্যালয়ে যাওয়ার লোক ছিল না। তো সেটা থেকে দলকে ঘুরে দাঁড়াতে হয়েছে। এটার জন্য কিছু কার্যকর্তা নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে, সকল নিষ্ঠার সঙ্গে কাজ করে না, কিছু সংখ্যককে দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নেওয়ার স্বপ্ন সামনে রেখে কাজ করতে হবে। এই যে রাজ্যসভা আমাকে মনোনয়ন দেওয়া, এটা কিন্তু উপলক্ষ আমাদের করিমগঞ্জ লোকসভা, আমি বলবো করিমগঞ্জ লোকসভা যারা ভোটার, যারা ভারতীয় জনতা পার্টির এবারের লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী টিপানার মালাকে জয়ী করেছে। আপনারা ভাবতে পারবেন না, একদম কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্ব, এটা কেউ ভাবতে পারেনি করিমগঞ্জ লোকসভা আপনারা জিততে পারবেন। উপরের কথা কেউ ভাবতে পারেন। আসামের মুখ্যমন্ত্রীর একটা আশা চিন্তা হয়েছিল, আপনি প্রথম যেদিন এখানে আসেন, এখানে উপস্থিতি এখানে এত যদি আমি খেদমত করি তাহলে এখান থেকে সাংসদ পাওয়া যেতে পারে। আপনারা প্রশ্ন তিনি বলতেন যে 11.5 সিট, তো এমপি 11.5 জিতা যায় নাকি? হয় 11 হবে না 12 হবে, তিনি বলতেন 11.5। অর্থাৎ তাদের মনে মনে একটা ধারণা ছিল যে জুরাট জিতব আর করিমগঞ্জ 50-50। তো যাই হোক, জুরাট তো আমরা জিততে পারিনি, জিতলাম করিমগঞ্জ। এবং এটা ভারতীয় জনতা পার্টির ভিডিও আমি দেখেছি যে করিমগঞ্জ জিতার পরে পার্টি অফিসে পার্টির কার্যকর্তার উল্লাস যেটা হয়েছে, যে না পাওয়া জিনিসটা আমরা পেয়েছি। কেন্দ্রীয় নেতৃত্ব একইভাবে যেটা ধরে নিয়েছেন, এটা না পাওয়া জিনিস আমরা পেয়েছি। আর এটার যে বহিঃপ্রকাশ, এটা আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের কিছুদিন আগে রাজ্য কার্যকরী কমিটির সভা হয়েছিল গৌহাটিতে, সেখানে তিনি বলেছেন যে করিমগঞ্জে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার শ্রীচরণে আমার প্রণাম। আর বলেছেন, সমগ্র হাউসকে দেখিয়ে বলেছেন যে করিমগঞ্জের কার্যকর্তার থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, যে তারা অসম্ভবকে সম্ভব করেছে। হ্যাঁ, এটা আসলে কার্যকর্তাই নয়, এখানে আমরা হিন্দু মুসলমান মিলে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দেওয়ায় আমাদের প্রার্থী জিতেছে। এই সত্য কথাটা মনে রাখতে হবে। আর একটা জিনিস বলি যে এই দেশ আমাদের অনেক কিছু আমরা দেখছি, পত্রিকায় দেখছি, সোশ্যাল মিডিয়া আমরা দেখছি। এটার থেকে আমাদের হুঁশিয়ার হওয়া দরকার। আমরা একটু বিচক্ষণ হয়ে রাজনীতি করতে হবে, এই বিচক্ষণতার একটা পরিচয় আমরা দিয়েছি এই লোকসভা নির্বাচন। নিজের প্রতিনিধি নেই, আপনার কদর নেই। এটা দলের কাছে হোক আর অন্যদের কাছে হোক, এই জন্য নিজের প্রতিনিধি চাই। তার ভিতৰত নাই। আজি করিমগঞ্জের কথা কলে এইটো হ'ব 1972 প্রয়াত নৃপতিরঞ্জন চৌধুরী তেখেত সাংসদ হৈছিল আৰু তাৰপিছত আৰু কোনো হোৱা নাই। মানে অৰ্ধ শতক পাৰ হৈছে, 52 ইয়াৰ্ছ পাৰ হৈছে যে ইয়াতে কোনো ৰাজ্যসভা সাংসদ অহা নাই। এতিয়া আমাৰ দল ভাৰতীয় জনতা পাৰ্টি কেন্দ্ৰীয় নেতৃত্ব, ৰাজ্যৰ নেতৃত্ব বিবেচনা কৰিছে মোৰ মনোনয়ন। আৰু 26 তাৰিখ বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে মই আৰু
মহেশ্বর তেলি এই দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতার বিজয়ী হয়েছে। এটা খুব ভালো লাগিছে যে আমার ইয়াতে করিমগঞ্জত দলের কার্যকর্তার ভিতরতে একটা বিরাট উৎসাহ পরিলক্ষিত হয়েছে। আর এটা স্বাভাবিক আছে। আমি লোকসভাতো আমি জিকিছোঁ, কঠিন লড়াই আছিল, তথাপি আমি জিকিছোঁ। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় তেখেত 5 বাৰ আহিছে। অন্য কোনো সমষ্টিত তেনেকুৱা 5 বাৰ বা 4 বাৰ গৈছে বুলি মই ভবা নাই, কিন্তু কৰিমগঞ্জ তেখেত 5 বাৰ আহিছে। তেখেতৰ অনুপ্ৰেৰণা আৰু দলৰ কাৰ্যকৰ্তাৰ নিষ্ঠাৰ কাৰণেই আমি কৰিমগঞ্জ যিটো প্ৰায় এক প্ৰকাৰ অসম্ভৱক আমি সম্ভৱ কৰিছোঁ। শপত লোৱাৰ পিছত আপুনি কৰিমগঞ্জৰ কি প্ৰথম কাজটো কি হ'ব? এইটো আপোনালোকৰ মিডিয়াৰ লগত আমি এটা ছিটিং কৰিম, কালি বা পৰহি হ'ব। তাৰপিছত তেওঁলোকক ঠিক কৰি দিব প্ৰায়ৰিটি কি কৰা উচিত। আৰু মই আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাৰ লগতো মই এটা মিটিং কৰিম, অভিজ্ঞতাৰ লগত তেওঁলোকে এটা ঠিক কৰি দিয়ক, এটা আলোচনা প্ৰাইমেৰী কৰিম। তথাপিও মোৰ হিচাপত আমাৰ ৰেল সড়ক এবং মানে ৰেল ৰোড এই দুটার মই প্রথম প্রায়োরিটি দিম। বা বায়ু পরিবহন যেটা আছে গুরুত্ব দিম। যোগাযোগ ব্যবস্থা বরাক উপত্যকার পৰা বা কৰিমগঞ্জৰ পৰা যোগাযোগ ব্যৱস্থা যাতে ভাল হয়, আমাৰ রাজ্য পর্যায়ের যোগাযোগ ব্যবস্থা হোক বা কেন্দ্রীয় পর্যায়ের যোগাযোগ ব্যবস্থা ভাল হয়, যাতে তার কারণে মই ব্যবস্থা করি।